তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অভিজ্ঞতা সবাই মিলে শেখার চেষ্টা করি। তো দেখি এখানে আমাদের কি আছে। আমরা অষ্টম শ্রেণীতে যেটা শিখছিলাম, কি শিখছিলাম আমরা অষ্টম শ্রেণীতে? দেখো, অষ্টম শ্রেণীতে আমরা এরকম শিখছি যে 1, 3, 5, 7, 9, 11 এইরকম ভাবে চলে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা অষ্টম শ্রেণীতে কি বলেছিলাম? অষ্টম শ্রেণীতে এটাকে বলেছিলাম আমরা প্যাটার্ন। কি বলেছিলাম? প্যাটার্ন। আবার এরকম না থেকে এরকম থাকতে পারে 3, 6, 9, 12, 15 এইরকম ভাবে আরো থাকতে পারে। এরকম না থেকে এরকমও থাকতে পারে 3, 6, 12, 24, 48 এইরকম থাকতে পারে। এছাড়া আরো কি থাকতে পারে 2, 4, 8, 2, 4, 8, 16, 32 এইরকম ভাবে। আর এগুলো আমরা অষ্টম শ্রেণীতে এগুলাকে কি বলেছি? আমরা অষ্টম শ্রেণীতে এগুলাকে আমরা বলছি প্যাটার্ন। এই অষ্টম শ্রেণীতে অর্থাৎ এই একটা সংখ্যা, এই সংখ্যাটা দেখার পর আমরা এটা বুঝতে পারছি কি এটা 3, অর্থাৎ 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, 9 এর পরে 11, 11 এর পর কত হবে আমরা সবাই দেখলে বুঝতে পারছি। এগুলা 11 পরে কত হবে? 11 পরে হবে 13। এটা বিজোড় সংখ্যা। এখানে আমরা দেখি 3, 6, 3, 6, 9, 12, 15। এটা আমরা 3 এর গুণিতক বলতে পারি। 3 এর কি বলতে পারি? 3 এর গুণিতক। দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15 এইভাবে চলে যাচ্ছে। 3, 6, 18 আমরা অনেকগুলো এরকম নির্ণয় করতে পারবো। এইটা কিভাবে হচ্ছে দেখো 3, 3 এর দ্বিগুণ কত? 6, 6 এর দ্বিগুণ কত? 12, 12 এর দ্বিগুণ 24, 24 এর দ্বিগুণ 48। তাহলে এইভাবে এটা তৈরি হচ্ছে। এখন এইগুলাকে আমরা দেখো যে স্বাভাবিক সংখ্যা সমান কি জানি আমরা? স্বাভাবিক সংখ্যা n। n সমান কি? 1, 2, 3, 4, 5, 6, 7 এইরকম ভাবে অসংখ্য পর্যন্ত চলে যাচ্ছে। কত পর্যন্ত চলে যাচ্ছে? অসংখ্য পর্যন্ত চলে যাচ্ছে। এখন যদি আমরা এটাকে একটা প্যাটার্ন বলি, তাহলে এটা কয় নম্বর পদ আমাদের? এটা 1 নম্বর পদ। এটা কয় নম্বর পদ? 2 নম্বর পদ। এটা কয় নম্বর? 3 নম্বর। এটা কয় নম্বর? 4 নম্বর। এটা 5 নম্বর। এটা কয় নম্বর? 6 নম্বর। তাহলে দেখো যে এই যে এখান থেকে আমার স্বাভাবিক সংখ্যাগুলো চলে আসছে। কোন সংখ্যা চলে আসছে? দেখো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। তাহলে স্বাভাবিক সংখ্যার সাথে এইটাকে আমরা একটা সম্পর্কযুক্ত করে ফেললাম। কিভাবে সম্পর্কযুক্ত হলো? যে স্বাভাবিক সংখ্যার এটা এইটা প্যাটার্নের এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, এটা ষষ্ঠ পদ। ঠিক একই রকম ভাবে দেখো আমরা যদি বলি এটা কত পদ? এটা 1তম পদ। এটা কত? 2তম পদ। এটা কত? 3তম পদ। এটা 4তম পদ। এটা কত? 5তম পদ। এরপর যদি তোমাকে বলা হয় 6তম, 7তম, তুমি তো অবশ্যই নির্ণয় করতে পারবে। ঠিক একই রকম ভাবে দেখো এটাও কতম? 1তম। এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে আমরা বলতে পারি যে এই যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সাহায্যে কোনো কিছু সংগ্রহ করাকে, কোনো কিছুর সংগ্রহ করাকে আমরা বলছি অনুক্রম। কি বলছি? অনুক্রম। অনুক্রম। তাহলে কি অনুক্রম? অনুক্রম কি পেলাম আমরা? অনুক্রম আমরা পেলাম যে স্বাভাবিক সংখ্যার সাহায্যে, স্বাভাবিক সংখ্যার সাহায্যে কোনো কিছু সংগ্রহ করাকে আমরা বলছি অনুক্রম। দেখো এই যে স্বাভাবিক সংখ্যার সাথে সম্পর্ক যুক্ত হয়, এইটা আমরা সংগ্রহ করছি। কি সংগ্রহ করছি? 1, 3, 5, 7, 9, 11। আবার দেখো এই স্বাভাবিক সংখ্যার সাহায্যে আমরা এইগুলা নির্ণয় করছি, তাহলে এটা সংগ্রহ করা। ঠিক একই রকম ভাবে এই স্বাভাবিক সংখ্যার সাথে আমরা এইগুলা নির্ণয় করছি, তাহলে এইগুলো হবে আমাদের কি সংখ্যা? সংগ্রহ। ঠিক একই রকম ভাবে এটাও করা যাবে সংগ্রহ। তাহলে আমরা দেখে নেই যে অনুক্রমের সংগ্রহ, যে অনুক্রম কাকে বলে আমরা দেখে নেই। অনুক্রম, তাহলে অনুক্রম হলো যে স্বাভাবিক সংখ্যার সেটের সাথে, স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে কি বলে? অনুক্রম বলে। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে, এই যে সংগ্রহের যে সম্পর্ক, এই যে সংগ্রহ করছি এটা একটা সম্পর্ক তো অবশ্যই আছে, তাহলে এই সম্পর্ককে আমরা বলছি অনুক্রম। কি বলছি আমরা? অনুক্রম। এখন দেখবো আমরা অনুক্রমের ভিতরে আমরা কোনো বৈশিষ্ট্য একই রকম পাই কিনা। দেখো তো আমি কয়টা অনুক্রম লিখছি? 1, 2, 3, 4। দেখো 4টে অনুক্রমের ভিতর আমরা কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই কিনা। দেখো এই দুইটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ আমরা কিভাবে করব?
এই ডানেরটা থেকে বামেরটা বিয়োগ করব, অর্থাৎ পরপদ বিয়োগ পূর্বপদ, পরপদ বিয়োগ পূর্বপদ, অর্থাৎ পাশাপাশি যে কোনো দুইটা পদের বিয়োগফল। তাহলে এই দুইটা বিয়োগ কত হবে আমাদের? 2 হবে। এই দুইটা যদি বিয়োগ করি 2, এই দুইটা বিয়োগ 2, এই দুইটা বিয়োগ 2, এই দুইটা বিয়োগ 2। তাহলে এখানে দেখো প্রত্যেকটাতে 2 করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই পদ থেকে এই পদ কত বৃদ্ধি পেয়েছে? 2। এই পদ থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে? 2। ঠিক একই রকম ভাবে তোমরা মনে হয় এটাও বলতে পারবে যে এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে। দেখো তো 3, এটা বিয়োগ কত হবে? 3, এটা বিয়োগ 3, এটা বিয়োগ 3। তাহলে এখানে আমরা বলতে পারি দেখেন 3 করে বৃদ্ধি পেয়েছে। এইবার লক্ষ্য করো, দেখো তো এই দুইটা এটা থেকে বিয়োগ করলে কত হবে? দেখো তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে? 3। এখান থেকে বিয়োগ করলে কত হবে? 6। এখান থেকে বিয়োগ করলে কত হবে? 12। তাহলে এখন কি বিয়োগফল আমাদের সমান হচ্ছে? বিয়োগফল আমাদের সমান হচ্ছে না। বিয়োগফল যদি আমাদের সমান না হয় তাহলে আমরা কি করব? দেখি আমরা বিয়োগফল সমান না হলে আমরা কি করব? বিয়োগফল যখন সমান হবে না তখন আমরা এটাগুলাকে ভাগ করব। কি করব? ভাগ করব। দেখো এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ দ্বিতীয়টাকে তার পূর্বেরটা, তাহলে ভাগ করলে ভাগফল হবে 2, এখানে 2, এইখানে 2, এখানেও 2। ঠিক একই রকম ভাবে যদি আমরা এইখানে ভাগ করি 2, এখানে ভাগ করলে 2, এখানে 2, এখানেও 2, তাহলে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটাতে অনুক্রমে আমাদের পাশাপাশি দুইটি পদের ভাগফল সবসময় কত হচ্ছে? 2 হচ্ছে। আর এখানে পাশাপাশি দুইটা পদের বিয়োগফল আমাদের কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে কি সমান হচ্ছে? এই দুইটার জন্য, এই দুইটার জন্য দেখো বিয়োগফল সমান, বিয়োগফল সমান অন্তর, বিয়োগফল, বিয়োগফল সমান, এইটাকে আমরা অন্তরও বলতে পারি। কি বলতে পারি? অন্তর। তাহলে এই যে এখানে যেটা পাচ্ছি, তাহলে দেখো এখানকার দুইটা অংশের ভিতর আমরা সমান অন্তর, অর্থাৎ প্রতি দুই পদের বিয়োগফল কি হচ্ছে? সমান অন্তর, সমান যোগ অন্তর। তাহলে এইটার নাম হবে সমান্তর, সমান্তর। তাহলে যখন দেখবো যে আমরা দুইটা পাশাপাশি দুইটা পদের পার্থক্য সবসময় সমান ভাবে যাবে, তখন তাকে বলছি আমরা বিয়োগফল সমান বা অন্তর, বা কি অন্তর হলো কি সমান, অন্তর সমান। তখন এটাকে আমরা বলছি সমান যোগ অন্তর, সমান যোগ অন্তর। তাই এটার নাম কি হচ্ছে? সমান্তর। কি এটা? সমান্তর। তাহলে এই দুইটাকে আমরা বলতে পারবো সমান্তর অনুক্রম। এটাকে কি বলবো আমরা? সমান্তর কি অনুক্রম, সমান্তর অনুক্রম। তাহলে এই নিচের দুইটা কি হবে দেখো তো, এখানে কি ভাগ বিয়োগফল সমান হয়েছে? না, এখানে আমাদের কি হয়েছে? এখানে ভাগফল সমান হয়েছে, ভাগফল। এইটাকে আমরা ভাগফল না বলে আমরা অনুপাত বলতে পারি। কি বলতে পারি? অনুপাত। অর্থাৎ পাশাপাশি দুইটা পদের ভাগফল বা অনুপাত যখন সর্বদা সমান হয় তখন তাকে আমরা কি বলবো? দেখো ভাগফল যখন সমান হবে তখন লক্ষ্য করবে যে এটার থেকে এটা কত গুণ বড়, 2 গুণ বড়, এটার থেকে এটা কত গুণ বড়, এটার থেকে এটা, প্রত্যেকটা তার আগেরটা থেকে দ্বিগুণ করে বৃদ্ধি পেয়েছে, 3 গুণ করে বৃদ্ধি পেতে পারে। তাহলে 2 গুণ 3 গুণ যাই হোক এটা গুণ আকারে বৃদ্ধি পাবে, অর্থাৎ গুণ পাওয়ার পরে যেটা পাবো, গুণ করার পরে যে পদটা পাবো, তাই এইটার নাম হবে আমাদের গুণোত্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, অনুক্রম। তাহলে আমরা দেখতে পেলাম যে অনুক্রম কয় ধরনের? অনুক্রম হবে আমাদের 2 ধরনের, একটা হলো সমান্তর অনুক্রম, আর একটি কি হবে? গুণোত্তর অনুক্রম। এখান থেকে আমরা আরো একটু ধারণা নিব সবাই। এখানে লক্ষ্য করো এবার সবাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 1 2 3 4, এখানে কি ডট ডট আমরা ব্যবহার করছি? না, ব্যবহার করছি না। তাহলে এখানে শুধুমাত্র এই অনুক্রমে কয়টা পদ আছে? 4টা পদ আছে, 1 2 3 4। ঠিক আমরা যখন সেটের অঙ্ক করছিলাম তখন দেখছিলাম যে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি, তখন আমরা দেখছিলাম যে সেট গঠন পদ্ধতিতে কি দেখা গিয়েছে? সেট গঠন পদ্ধতিতে তালিকাগুলোতে কতগুলো উপাদান আছে এটা দেখা যায় না, কিন্তু তালিকা পদ্ধতিতে স্পষ্টভাবে দেখা গিয়েছে। ঠিক ওই রকম ভাবে আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কয়টা করে আছে? 4টা, এখানেও 4টা। অর্থাৎ কোন অনুক্রমের পদের সংখ্যা যদি নির্দিষ্ট সংখ্যক থাকে তখন তাকে বলবো আমরা সসীম অনুক্রম। তাকে আমরা কি বলবো? সসীম অনুক্রম।
তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা কি সসীম অনুক্রম, সসীম অনুক্রম, সসীম অনুক্রম। তার নিচেগুলা কি হবে? নিচেগুলাও এই একই হবে, সসীম অনুক্রম হবে। কি হবে? সসীম অনুক্রম। অর্থাৎ কোন অনুক্রমের যদি উপাদান সংখ্যা নির্দিষ্ট সংখ্যক থাকে তখন তাকে বলবো আমরা সসীম অনুক্রম। তাহলে যদি উপাদান সংখ্যা নির্দিষ্ট সংখ্যক না থাকে, কি থাকে? নির্দিষ্ট সংখ্যক না থাকে। কেমন নির্দিষ্ট সংখ্যক না থাকে? এখানে যদি এইরকম চিহ্ন থাকে তাহলে এটা অসীম পর্যন্ত চলে গিয়েছে। অসীম পর্যন্ত 7, 7-এর পরে কত? 9, 9-এর পরে 11, 11-এর পর 13, 13-এর পর 15, এরকম ভাবে যেতে থাকবে। ঠিক এইরকম ভাবে এটাও অসীম যদি দিই, এটাও অসীম চিহ্ন দিই, এইটাও যদি দিই, তাহলে এইগুলাকে, এই ধরনের অনুক্রমকে বলবো আমরা অসীম অনুক্রম। কি বলবো আমরা? অসীম অনুক্রম। তাহলে আমরা অনুক্রম প্রথমে কি দেখলাম? অনুক্রম আমরা প্রথমে দেখলাম যে সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম। এবং সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম দুইটাই হতে পারে কি সসীম অনুক্রম, আবার দুইটাই হতে পারে কি অসীম অনুক্রম। তো সবাইকে ধন্যবাদ। আমরা এর পরবর্তী অংশ আগামীতে নিয়ে আলোচনা করব।